আবিরের মা আবিরকে নিয়ে শুক্রবার সকালবেলায় রওনা দিল সায়নীর বাড়ির উদ্দেশ্যে। ইতিমধ্যেই সায়নী এত বছরের সমস্ত ঘটনা তার বাবা এবং মাকে আগে থেকেই সবকিছুই জানিয়ে রেখেছিল। তাই তারা সবাই খুবই আনন্দের সঙ্গে আবির এবং তার মাকে অভিনন্দন জানিয়ে বাড়ির ভেতরে নিয়ে গেল। ঘরোয়া কথাবার্তা চলার মাঝে আবির এবং সায়নী গেল সায়নীর বাড়ির দোতলার ব্যালকনিতে একটু নিজেদের মতন করে সময় কাটানোর জন্যে। আবির আর সায়ানী ব্যালকনিতে দাঁড়িয়ে কথা বলছিল। ঠিক এমন সময় পোস্ট অফিস থেকে একজন পিয়ন এসে সায়ানীর বাড়িতে কলিং বেল বাজাচ্ছিল। সায়ানীর বাবা দরজা খুলে বাইরে এলো এবং সেই পিয়ন সায়ানীর বাবার হাতে একটা চিঠি দিল। সায়ানীর বাবা বাড়ির সকলের সামনে চিঠিটা পড়ে বললেন যে সায়ানীর স্কুলের চাকুরির জন্য একটা ইন্টারভিউ কল এসছে, আগামী সপ্তাহে ইন্টারভিউ ডেট। এরপর তারা সবাই একসাথেই বসে দুপুরের খাবার খেতে বসল। আবির হঠাৎ করে বইয়ক, সায়ানীর চাকুরি করার কি প্রয়োজন, আর তাছাড়া আমাদের এত বড় ব্যবসা, আমি তো এবার সায়ানীকে নিয়েই সবকিছু করব ভাবছি। তখন সায়ানী বলল, দেখ আবির, আমি তোর কথা মানছি, কিন্তু আমার বাবার একটা স্বপ্ন আমাকে নিয়ে, যে আমি একজন শিক্ষিকা হব, ঠিক আমার বাবার মতন। তুই এতে রাগ করিস না প্লিজ। তখন আবিরের মা সায়ানীকে বললেন, ঠিক আছে, তুই নিশ্চয়ই চাকুরি করবি, কোনো চিন্তা করিস না। এরপর আবির তার মাকে নিয়ে সায়ানীদের বাড়ি থেকে তার নিজের বাড়ির দিকে রওনা দিল। সেদিন রাতে আবির সায়নীকে বলল, তোর ট্রেনের রিজার্ভেশনের সমস্ত কিছু আমি ব্যবস্থা করে দেব। আগামীকাল আমি গাড়ি পাঠিয়ে দেব। মা বলেছে আমরা আগামীকাল আমাদের বিয়ের কিছু শপিং করতে যাব। মা বলেছে তোর মনের মতন পছন্দের গয়না তুই যেন নিজেই দেখে নিস। তখন সায়নী বলল, আমি আগামীকাল অবশ্যই যাব, কিন্তু তোর মা যেটা পছন্দ করে দেবেন আমি সেটাতেই খুশি। পরের দিন সবাই বেশ একটা খুশির মেজাজে শপিং করতে গেল। দিনের শেষে শপিং সেরে সায়নীকে বাড়িতে নামিয়ে দিয়ে আবির তার মাকে নিয়ে বাড়িতে ফিরে এলো। রাত্রিবেলায় আবির সায়নীকে ফোন করে বলল, তোর ট্রেনের রিজার্ভেশন কনফার্ম হয়ে গেছে, আমি তোর ফোনে টিকিটটা পাঠিয়ে দিচ্ছি। তারপর সায়নী তার ব্যাগ গুছিয়ে নিল এবং আবির তাকে স্টেশনে পৌঁছে দিতে গেল। সেদিন রাত 8:10 সায়নীর ট্রেন ছিল। পরের দিন সকাল 6:35 ট্রেনটি সায়নীকে পৌঁছে দেবে তার গন্তব্য স্টেশনে। আবির চলল সায়নীকে নিয়ে স্টেশনের দিকে। সেই স্টেশন যেখান থেকেই আজ থেকে কয়েক বছর আগে তারা দুজনে হারিয়ে গেছিল একটা অজানা পথে। আজকে ঠিক সেই কথাটাই বারবার মনে পড়ছে আবিরের। স্টেশনে পৌঁছে আবির একটু চোখে জল নিয়ে সায়নীকে বলল, সায়নী, তোর মনে পড়ে আজ থেকে কয়েক বছর আগে আমরা এই স্টেশন থেকেই হারিয়ে গেছিলাম? আজকে আবার তোকে আমি এইখানেই ট্রেনে তুলে দিতে এসেছি। এবার যেন আমরা আর কোনোদিন আর হারিয়ে না যাই। তখন সায়নী আবিরকে জড়িয়ে ধরে বলল, হ্যাঁ, আমার সবই মনে আছে, কিন্তু এবার আর আমি তোকে হারাতে পারবো না। আমি তো মাত্র কয়েকদিনের জন্যই যাচ্ছি, ফিরে এসেই তো আমাদের বিয়ে। এই কটা দিন একটু ভালোভাবে থাকিস, দেখবি আমরা আর কোনোদিন হারিয়ে যাব না। এরপর সায়নী ট্রেনে উঠে বসল। ট্রেন ধীরে ধীরে স্টেশন ছেড়ে আবিরের চোখের আড়ালে চলে গেল। সায়নীকে বিদায় জানিয়ে আবির নিজের বাড়ির দিকে চলে গেল। উপর দিকে সায়নী ট্রেনে বসে অন্যান্য যাত্রীদের সঙ্গে কথা বলতে বলতে ধীরে ধীরে রাতের খাবার খেয়ে একটু তাড়াতাড়ি ঘুমে পড়ার জন্যে নিজের বিছানাটা ঠিকঠাক করে নিল। ট্রেনের বিছানায় শুয়ে শুয়ে সায়নী আবিরের সঙ্গে কথা বলতে লাগল। ট্রেন ছুটে চলল তার গন্তব্যের দিকে।
সায়নী তখনও আবিরের সঙ্গে কথা বলছিল। রাত তখন প্রায় 11টা। সায়নী আবিরের সঙ্গে কথা বলতে বলতে কখন যে ঘুমিয়ে পড়েছে তা সে নিজেও জানে না। গভীর রাতে ট্রেনের সব যাত্রীরাই প্রায় ঘুমিয়ে পড়েছে, আবার কেউ বা এখনও জেগে আছে। রাতের অন্ধকারে ট্রেনটি বেশ ভালোভাবেই চলছিল। কিছুক্ষণ পরে হঠাৎ একটা বিকট শব্দ হলো। চারিদিক থেকে একটা হৈ হৈ শব্দ ভেসে এলো। তারপর ব্যাপারটা পুরোটাই স্পষ্ট হয়ে গেল যে ট্রেনটি অ্যাক্সিডেন্ট হয়েছে। ট্রেনটা লাইনচ্যুত হবার কারণেই এই অ্যাক্সিডেন্ট হয়েছে, কিন্তু সঠিক খবরটা এখনও জানা যাচ্ছে না। ট্রেনের ইঞ্জিন এবং অন্যান্য বগিগুলো এলোমেলোভাবে পড়ে রয়েছে ট্রেন লাইনের উপরে। উদ্ধারকারী দল খুবই তাড়াতাড়ি সব যাত্রীদের ট্রেনের ভিতর থেকে খুঁজতে শুরু করে দিল এবং সায়নীকেও তারা খুঁজে বের করল। সায়নী তখনও বেঁচে ছিল, কিন্তু অজ্ঞান অবস্থায় ছিল, কারণ তার মাথায় একটা গুরুতর আঘাত লেগেছিল। উদ্ধারকারী দলের লোকজন সায়নীর এই অবস্থা দেখে তাড়াতাড়ি তাকে অ্যাম্বুলেন্সে তুলে দিল। একদিকে সায়নীর গুরুতর অবস্থা, আর অন্যদিকে আবির ঘুমিয়ে রয়েছে। রাত তখন প্রায় 1টা বাজে। সায়নীর বাবা মা কেউই জানতে পারছে না যে সায়নী এখন মৃত্যুর সঙ্গে লড়াই করছে। এদিকে সায়নীকে নিয়ে অ্যাম্বুলেন্সটি হসপিটালে পৌঁছে দেখল যে সেখানে এক বিভীষিকা পরিস্থিতি। হসপিটালে কোনো বেড আর খালি নেই। চারিদিকে লোকজন চিৎকার করছে। হাসপাতালটা যেন এক মৃত্যুপুরীতে পরিণত হয়েছে। চারিদিকে শুধুই কান্নার আর হাহাকার শব্দ ভেসে আসছে। এদিকে সায়নীর শারীরিক অবস্থা ধীরে ধীরে খারাপ হতে লাগল। এই দেখে কয়েকটা লোক একটা গাড়িতে করে সায়নীকে নিয়ে অন্য হসপিটালে চলে গেল। তাড়াতাড়ি সায়নীকে ভর্তি করে নিল হাসপাতাল কর্তৃপক্ষ। তারপর লোকগুলো সেখান থেকে চলে গেল। এদিকে আবির তখন ঘুমিয়েছিল। হঠাৎ তার ফোনটা প্রায় 2-3 বার ধরে বাজছিল। আবির ঘুমন্ত অবস্থায় ফোনটা দেখতেই দেখল যে তার ম্যানেজার অনেকক্ষণ ধরে তাকে ফোন করে যাচ্ছে। আবির ফোনটা ধরে বলল, "কি ব্যাপার, এত রাতে কি হয়েছে?" তখন ম্যানেজার আবিরকে বলল, "স্যার, আপনি এক্ষুনি রেডি হয়ে বেরিয়ে আসুন। সায়নী ম্যাডামের ট্রেনটা অ্যাক্সিডেন্ট করেছে। আমি আপনার বাড়ির প্রায় কাছাকাছি চলে এসেছি। এক্ষুনি আমাদের ঘটনাস্থলে যেতে হবে।" আবির খবরটা শুনে দৌড়ে গেল তার মায়ের ঘরে। তার মা তখন ঘুমিয়েছিল, তাই আবির ভাবল যে এত রাতে মাকে এখন এই খবরটা দেওয়া ঠিক হবে না। তাই সে বাড়ির একজন কাজের লোককে সবকিছু বলে বাড়ি থেকে বেরিয়ে গেল সায়নীর খোঁজে। আবির যখন দুর্ঘটনাস্থলে পৌঁছল তখন প্রায় ভোরের আলো ফুটে উঠেছে। আবির দেখল চারিদিকে একটা ভয়াবহ অবস্থা। যাত্রীদের কেউ হয়তো এখনও ট্রেনের ভিতরেই আটকে আছে, আবার কেউ বা হয়তো আর বেঁচে নেই। কিন্তু সে পাগলের মতন শুধুই সায়নীকে খুঁজতে লাগল। অবশেষে সায়নীকে খুঁজে না পেয়ে আবির গেল ওই হসপিটালে, যেখানে এই ট্রেন দুর্ঘটনায় আহত সমস্ত যাত্রীদের চিকিৎসা চলছে। কিন্তু সেখানেও আবির অনেক খুঁজেও সায়নীর দেখা পেল না। অবশেষে আবির তার মোবাইল ফোনে থাকা সায়নীর ছবিটা ডাক্তারদের দেখালো, এই ভেবে যদি কেউ চিনতে পারে, কিন্তু তাতেও কোনো লাভ হলো না। তারপর আবির একরাশ দুঃখ নিয়ে হসপিটাল থেকে বেরিয়ে গেল। অন্যদিকে সায়নীর অবস্থা ধীরে ধীরে স্বাভাবিক হতে লাগল, কিন্তু মাথায় গুরুতর আঘাত লাগার কারণে তার স্মৃতি নষ্ট হয়ে গেছে। সায়নী কাউকেই আর চিনতে পারছে না। ডাক্তাররা অনেক জিজ্ঞাসাবাদ করেও তার নাম জানতে পারল না। তার বাড়ি কোথায় এবং তার কাছে কোনো পরিচয়পত্র এই মুহূর্তে নেই, যাতে করে সায়নীর আসল পরিচয় পাওয়া যাবে। অবশেষে ডাক্তাররা ঠিক করল যে এই রোগী তার স্মৃতি হারিয়ে ফেলেছে, তাই এখানে না রেখে তাকে একটা মানসিক হসপিটালে স্থানান্তরিত করা হোক। অন্যদিকে আবির হন্যি হয়ে চারিদিকে সায়নীকে খুঁজতে লাগল। রাতের জোছনা জোনাকিটা একা গল্প বলে শোনাই, শুনছি আমি বোকা। তোর মনের
তোর মনের আকাশে আমি নেই জানি, একলা পথে হাঁটি তবুও ভালোবাসি। টুকিটাকি খুনসুটি অভিমানী মন, ঘর ছাড়া দিশেহারা যখন তখন, তোরই ছবি প্রতি রাতে মনের গোপন, ভিনদেশি তারা এসে খুঁজছে যখন, নেভা নেভালো তোর জন্যই জাগা, তুই যদি ফিরে আসিস অপেক্ষাতেই একা। ঝরা পাতা নিয়ে আসে উড়ো চিঠি, তো দিনে রাতে তোকে খুঁজে বেচারা এমন, ঘুরে মরে আজ খাতার পাতায়, জন্যই লেখা কবিতা এখন, একলায় জীবন লুকিয়ে কেঁদে মরে, অসহায় লাগে জীবন যাপন। আবির সেদিন সারা রাত ধরে পাগলের মতো সায়নীকে খুঁজে বেরিয়েছিল। অবশেষে পরের দিন সকালে তার চোখে পড়ল সেই হসপিটাল যেখানে সায়নী ভর্তি আছে। কিন্তু আবির দেখল কিছু লোক একটা মেয়েকে প্রায় জোর করে একটা গাড়িতে ওঠানোর জন্য ব্যস্ত হয়ে আছে। আবির কিছুটা তাদের সামনে যেতেই তার চোখে পড়ে গেল, এই তো আমার সায়নী, কিন্তু ওকে সবাই মিলে কোথায় নিয়ে যাচ্ছে। তখন আবির দৌড়ে গিয়ে সায়নীকে জড়িয়ে বলল, তুই কোথায় হারিয়ে গেছিলি? আমি তোকে কত জায়গায় খুঁজেছি, কিন্তু তুই যে এখানে ছিলি সেটা আমি জানতাম না। কিন্তু সায়নী তো আবিরকে চিনতে পারছে না। তাই সবাই আবিরকে জিজ্ঞাসা করল, আপনি কে? এই মেয়েটাকে আপনি চেনেন? তখন আবির হসপিটাল কর্তৃপক্ষকে সমস্ত ঘটনা খুলে বলল এবং তারা আবিরের মুখে সায়নীর সমস্ত পরিচয় পেয়ে বলল, ঠিক আছে, আমরা আপনার কাছে আপনার সায়নীকে দিয়ে দিচ্ছি, ওকে ভালোভাবে চিকিৎসা করাবেন, হয়তো কোনোদিন ভালো হয়ে যেতে পারে, আপনারা ভালো থাকবেন। এরপর আবির সায়নীকে নিয়ে বাড়ির দিকে রওনা দিল। আর সেই সঙ্গে শেষ হলো আমাদের গল্পটা, রাতের জ্যোৎস্না। গল্পটা কেমন লাগলো আপনাদের? অবশ্যই মতামত জানাবেন। ধন্যবাদ।